জি, আমরা আজকে 3টা প্রোফাইল কমপ্লিট করতে হবে, আমাদের ক্লাস আগামী পরশু দিনে শেষ করতে হবে, নেক্সট ডে স্টার্ট করতে হবে। তো মাই প্রোফাইল দেখেন, প্রেফারেন্সে গেলাম, মাই প্রোফাইলে গেলাম। প্রোফাইল গুলো মোস্ট ইম্পর্টেন্ট, প্রোফাইল কোয়েশ্চেন আনসার কখনোই ভুল করা যাবে না, এই জন্য প্রোফাইল গুলো মন দিয়ে দেখেন এবং বারবার গুলো করে বুঝবেন যে আসলে কেন এটা করা হচ্ছে, কেন এটা করা হচ্ছে না, বা আনসার গুলো কেন আহ এভাবে করা হচ্ছে। হ্যাঁ, এটা বুঝতে হবে, না বুঝলে আপনার প্রবলেম ফেস করবেন। তো আমরা এমপ্লয়মেন্ট প্রোফাইলে চলে যাই সরাসরি। আজকে এই 3টা প্রোফাইল কমপ্লিট করে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। এমপ্লয়মেন্ট প্রোফাইল দেখেন, এমপ্লয়মেন্ট প্রোফাইল নাম্বার 1 কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ ইউর প্রাইমারি রোল ইন ইউর অর্গানাইজেশন। মানে আমার কোম্পানিতে, অর্গানাইজেশন বলতে কোম্পানি বোঝাইছে, আমার কোম্পানিতে সবাই মাইক গুলো মিউট করে দেন। হ্যাঁ, হোয়াট ইজ ইউর প্রাইমারি রোল ইন ইউর অর্গানাইজেশন। রোল বলতে আমরা দায়িত্ব বুঝি, আমার অর্গানাইজেশনে আমার দায়িত্বটা কি, এটা জিজ্ঞেস করলো। তো এখানে অনেকগুলো পদবি আছে, দায়িত্ব বলতে পদবিও বোঝায় বা টাইটেল বোঝায়, একই জিনিস কাছাকাছি। দেখেন, ওনার পার্টনার, মালিক নাকি পার্টনার কোম্পানির, প্রেসিডেন্ট, সিইও, চেয়ারপারসন, প্রেসিডেন্ট নাকি, হ্যাঁ, চিফ টেকনিক্যাল অফিসার নাকি, সি লেভেলে আমরা কিছুই দিব না কখনো। সি লেভেল হচ্ছে মালিক যারা থাকে ওদেরকে সি লেভেল বলে। ডি লেভেল ও ডাইরেক্টর যারা থাকে ওদের দিব না আমরা। আমরা যেহেতু জব হোল্ডার, আমরা অ্যাকচুয়ালি ম্যানেজার টাইপের গুলোই দিব। এই সুপারভাইজর, সিনিয়র ম্যানেজমেন্ট, মিডল ম্যানেজমেন্ট, এইচআর ম্যানেজার, হ্যাঁ, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এই ধরনের অনেকগুলো পদ আছে। তো আমারটা হিউম্যান রিসোর্স ছিল এবং ম্যানেজার ছিল। এক্সটেন্ডেড প্রোফাইলে আপনারা মিলিয়ে দেখবেন, যারা ক্লাস করছেন ওরা বুঝতে পারতেছে না, যারা ক্লাস করেন না ওরা ভিডিও গুলো মিলিয়ে দেখবেন। আমি ডিপার্টমেন্ট দিয়েছিলাম হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্সের সংক্ষিপ্ত ভার্সন হচ্ছে এইচআর। আর একদম লাস্টের দিকে আমাকে জিজ্ঞেস করছিল আমার টাইটেল কি, আমার কোম্পানিতে আমার টাইটেল কি, আমি ওখানে সিলেক্ট করছিলাম ম্যানেজার। হ্যাঁ, তাহলে এইচআর ম্যানেজার হ্যাঁ, হিউম্যান রিসোর্সের ডিপার্টমেন্টের ম্যানেজার। তাহলে ওই পদবিটা কিন্তু এখানে গুছানো আছে, এইচআর ম্যানেজার গুছিয়ে ওরা দিছে। তো এটা আমার ভাগ্য ভালো, আমি এটা সিলেক্ট করতে পারছি। আর বাকিরা তাদের সাথে যে পদবি এবং ডিপার্টমেন্ট দিবেন সে অনুসারে এখানে যেটা আপনাদের সাথে মিলবে আপনারা সেটাই সিলেক্ট করবেন। হ্যাঁ, তো আমি এইচআর ম্যানেজার দিয়েছি, এইচআর ম্যানেজার হলো। এরপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ ইউর প্রফেশনাল পজিশন ইন দ্য অর্গানাইজেশন ইউ ওয়ার্ক ফর। আমার প্রফেশনাল পজিশন কি, কোনটা আমার অর্গানাইজেশনে, সেটা জিজ্ঞেস করলো। তো এখানে দেখেন যে আনসার গুলো আছে, আনসার গুলো দেখলেই বোঝা যায় আমি কোনটা অ্যান্সার করব। এখানে দেখেন, আই ডোন্ট ওয়ার্ক, আদার ডিসিশন মেকার, প্রেফার্ড নট টু সে, নট এ ম্যানেজিং পজিশন, এগুলো একটাও আমার সাথে যায় না। আমার সাথে যায় ডাইরেক্টর বা ম্যানেজার। হ্যাঁ, যেহেতু আমি ম্যানেজার দিছিলাম, এখানে ডাইরেক্টর স্ল্যাশ ম্যানেজার আছে, এই জন্য আমরা সবাই এটাই সিলেক্ট করব। দেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব ইউর কারেন্ট প্রফেশন। দেখেন 3 নাম্বার, এটা 3 নাম্বার কোয়েশ্চেন, 3, 4, 5, তিনটা কোয়েশ্চেন একই রকম। আনসার গুলো দেখেন কি করতেছি। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব ইউর কারেন্ট প্রফেশন, আমার কারেন্ট বর্তমান প্রফেশন সম্পর্কে একটু বর্ণনা করতে বলছে। তো এখানে দেখেন মানে কি প্রফেশন গুলো, অনেকগুলো প্রফেশন আছে। এই যে কার্পেন্টারি, ড্রাই ওয়াল, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান বলতে যারা ইলেকট্রিকের কাজ করে, ফেন্সিং, ডেকিং, ফ্লোরিং যারা ফ্লোরের কাজ করে, ফ্রেমার যারা গ্লাসের ফ্রেম নিয়ে কাজ করে, তারপর হচ্ছে হোম বিল্ডার যারা ঘর তৈরি করে, মিস্ত্রি যারা আর কি, তারপরে হচ্ছে ল্যান্ডস্কেপার, পেইন্টার যারা রং করে। হ্যাঁ, এই পদবিগুলো পরে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন রিলেটেড পদবি, কনস্ট্রাকশন রিলেটেড। তো এখানে একদম নিচে দিয়ে আছে দেখেন, আই ডোন্ট ওয়ার্ক, আই ডোন্ট ওয়ার্ক ইন দ্য কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আমি যেহেতু রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে জব করি, বা আপনারা যেহেতু আদার্স ইন্ডাস্ট্রি গুলো দিবেন, তাহলে এটাতে সবাই দিবেন আই ডোন্ট ওয়ার্ক ইন দ্য কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, মানে আমি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক করি না। কোয়েশ্চেন নাম্বার 4 দেখেন, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব ইউর কারেন্ট প্রফেশন। আপনার কারেন্ট প্রফেশন কি আবার ডেসক্রাইব করতে বলছে, সেম কোয়েশ্চেন, কিন্তু আনসার গুলো দেখেন এখানে কি আছে। প্রি স্কুল টিচার, এলিমেন্টারি স্কুল টিচার, মিডল স্কুল টিচার, হাই স্কুল টিচার। হ্যাঁ, তো এটা হচ্ছে যে এডুকেশনাল ইন্ডাস্ট্রি। তো আমি তো এডুকেশন ইন্ডাস্ট্রিতে না, বা আপনারাও এডুকেশন ইন্ডাস্ট্রি যেহেতু দিবেন না, আমরা সবাই আনসার করবো আই ডোন্ট ওয়ার্ক ইন দা এডুকেশন ইন্ডাস্ট্রি। না বুঝলে জিজ্ঞেস করবেন কেন এটা কি দিচ্ছি, না বুঝলে জিজ্ঞেস করবেন, বলবেন যে ভাই এটা আবার একটু বোঝাই দেন, এটা কেন এরকম দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু
যদি না বুঝে চলে যান, পরে যদি মনে করেন যে না এটা তো বুঝি নাই, তাহলে আর কেউ কিন্তু আনসার পাবেন না। হ্যাঁ, তাহলে এটা কি দিলাম যে আপনার কারেন্ট প্রফেশনটা কি জিজ্ঞেস করলো, আমি কারেন্ট প্রফেশন দিছি আই ডোন্ট ওয়ার্ক ইন দ্য এডুকেশন ইন্ডাস্ট্রি, মানে আমি এডুকেশন ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক করি না। আবার কোয়েশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব ইউর কারেন্ট প্রফেশন, আবার সেম কোয়েশ্চেন, কিন্তু এখানে কি কি দিছে দেখেন, নার্স, তারপর ডেন্টিস্ট, তারপর হচ্ছে ডাক্তার, সার্জিয়ন, ফিজিশিয়ান, ডক্টর। হ্যাঁ, এটা হচ্ছে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, এটা তো আমি দিব আই ডোন্ট ওয়ার্ক ইন দ্য হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, আই ডোন্ট ওয়ার্ক ইন দ্য হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি। এখন আসতেছে একটার পর একটা। তো তিনটা কোয়েশ্চেন আনসার দিলাম, আই ডোন্ট ওয়ার্ক ইন দ্য construction industry, then I don't work in the education industry, then I don't work in the healthcare industry। অর্থাৎ এই তিনটা ইন্ডাস্ট্রিতে আমি জব করি না। আমার ইন্ডাস্ট্রিটা আগেও বলছি, এবং আপনারা যারা দেখছেন আমি দিছি রিয়েল এস্টেট প্রপার্টি। হ্যাঁ, তাহলে এই তিনটা ইন্ডাস্ট্রি আমার রিয়েল এস্টেট প্রপার্টিতে পড়ে না, ওই জন্য আই ডোন্ট ওয়ার্ক ইন দ্য হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি দিয়ে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 6, হুইচ আইটি রুল ফাংশন ডু ইউ অপারেট উইথিন, জিজ্ঞেস করছে আমি কোন আইটি রুল এবং ফাংশন অপারেট করি। তো আমি রিয়েল এস্টেটে আছি এবং হিউম্যান রিসোর্স হিসেবে আছি। হিউম্যান রিসোর্স আগে বলছি, যারা কর্মচারীদের নিয়োগ দেয়, বেতন ভাতা দিয়ে নিয়ে কাজ করে, ইন্টারভিউ নেয়, নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, এদেরকে হিউম্যান রিসোর্স বলে। তো আমি হিউম্যান রিসোর্স ইন্ডাস্ট্রিতে এখানে আইটির কোনো কাজ আমি করি না, ওই জন্য আমি দিব আই ডোন্ট ইনভলভ ইন এনি অফ দ্য আইটি রুলস ফাংশন। দেখেন একদম নিচে আছে, এই যে আই ডোন্ট ইনভলভ ইন এনি আইটি রুল ফাংশন। তবে আপনারা আপনাদের ডিপার্টমেন্ট দিবেন আইটি রিলেটেড, তখন এখানে আপনাদের যেটা মিলবে সেটাই আপনারা দিবেন। বেশিরভাগ আইটি রিলেটেড ডিপার্টমেন্ট দিলে সার্ভে ভালো ম্যাচ হয়। হ্যাঁ, এখন বলতে পারেন আমি কেন হিউম্যান রিসোর্স দিছি, সবাই যদি আইটি দিই তাহলে তো আর সবার সাথে ম্যাচ হবে না, আমি একটু ডিফারেন্টলি দিছি। এবং আরো আদার অনেকে অনেক কিছু দেয়, সবাই যে আইটি দেয় বা সবাই যে হিউম্যান রিসোর্স দেয় তা না। আদার অনেক ডিপার্টমেন্ট আছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে, তারপরে হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আছে, এরকম অনেক ধরনের ডিপার্টমেন্ট আছে। তো এই ডিপার্টমেন্ট গুলো থেকে যেটা আপনার ভালো লাগবে সেরকম থেকে একটা ডিপার্টমেন্ট আপনারা দিবেন, এবং যেটাতে মোটামুটি বুঝেন ওই ধরনের। তাহলে এখানে দিছে আই এম নট ইনভলভ ইন এনি অফ দ্য আইটি রুল এন্ড ফাংশন। দেন question number 7, in the last year have you engaged in any of the following job related activities, জিজ্ঞেস করতেছে গত বছর আমি নিচের জব রিলেটেড অ্যাক্টিভিটিস এর কোনোটার সাথে এঙ্গেজ ছিলাম কিনা, সম্পৃক্ত ছিলাম কিনা বা সংযুক্ত ছিলাম কিনা। তো এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে, ডান পাশে দুইটা, যেখানে আমি যেগুলো সিলেক্ট করছি এগুলো একটু পরে শোনাই আপনাদেরকে। হ্যাড ডাইরেক্ট রেসপন্সিবিলিটি ফর রিক্রুটিং ক্যান্ডিডেটস ফর ওপেন পজিশন। যারা ইংলিশ বুঝতে পারতেছেন তারা এটার অর্থ বুঝতে পারবেন, আমি উত্তরটা একটু বুঝাই দিই। হ্যাঁ, ডাইরেক্ট রেসপন্সিবিলিটি, আমার ডাইরেক্ট রেসপন্সিবিলিটি, দায়িত্ব, ফর রিক্রুটিং, রিক্রুট করা, রিক্রুট বলতে নিয়োগ দেওয়া, রিক্রুটিং বাংলা হচ্ছে নিয়োগ দেওয়া, ক্যান্ডিডেটস, ক্যান্ডিডেটস বলতে যারা আপনার চাকরি প্রত্যাশী এদেরকে ক্যান্ডিডেট বলে। ফর ওপেন পজিশন, খালি পজিশন, ওপেন বলতে খালি, পজিশন বলতে পদ, খালি পদের জন্য নতুন কর্মচারীদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমার ডাইরেক্ট রেসপন্সিবিলিটি আছে। তো আমি আগেই বলছি হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টটাই হচ্ছে ডাইরেক্টলি আপনার কর্মচারী নিয়োগের সাথে ডাইরেক্টলি সম্পৃক্ত, তাহলে আমার কাজের সাথে এটা যায়, ওই জন্য আমি এটা সিলেক্ট করব। তো যারা হিউম্যান রিসোর্স দিবেন না এরা কখনোই এটা সিলেক্ট করবেন না, এরা বাম পাশের এখান থেকে একটা দুইটা সিলেক্ট করবেন। এই যে লুক ফর এ জব, মানে কোনো জব খুঁজছেন, অথবা সার্চ অনলাইন জব লিস্টিং, অনলাইনে জব লিস্টিং কতগুলো সাইট আছে সেখানে সার্চ করেছিলেন গত বছর, হ্যাঁ এটা দিতে পারেন। নিচে আরেকটা আমি টিক মার্ক করছি, এটা একটু পড়াই দিই। হেল্প ডিফাইন রিক্রুটিং প্রসেস পলিসিস ফর এ কোম্পানি, হেল্প করে রিক্রুট করতে কোম্পানির ক্ষেত্রে, মানে কোনো কোম্পানির ক্ষেত্রে সেম কাজ, রিক্রুট বলতে নিয়োগ দেওয়ার জন্য, নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমি হেল্প করি। তো আমার সাথে হিউম্যান রিসোর্সের সাথে এই দুইটা যায় বিধা আমি এই দুইটা সিলেক্ট করছি। যারা ডিপার্টমেন্ট হিউম্যান রিসোর্স দিবেন ওরা এই দুইটা সিলেক্ট করবেন, আর যারা হিউম্যান রিসোর্স তারা আদার্স সব ডিপার্টমেন্ট দিবেন ওরা ফার্স্টের এই দুইটা সিলেক্ট করবেন, 1 নম্বর দিবেন। আশা করি বুঝাইতে পারছি। কোয়েশ্চেন নাম্বার 8, প্লিজ ইন্ডিকেট ইউর টাইটেল, সিলেক্ট ওয়ান রেসপন্স। আবার টাইটেল সিলেক্ট করতে বলছে। তো এখানে আমার টাইটেল আবার এইচআর ম্যানেজার আমি খুঁজে খুঁজে পাইছি যে এইচআর ম্যানেজার, এইচআর বলতে হিউম্যান রিসোর্স সংযুক্ত, আর ম্যানেজার তো আমি দিচ্ছি যে আমি ম্যানেজার, তাহলে
হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের আমি ম্যানেজার হিসেবে, আমাকে সংক্ষেপে এইচআর ম্যানেজার বলা হয়। এখানে অনেকগুলো পদ আছে, আপনার সাথে যেটা মিলবে আপনি সেটাই দিতে পারেন। এখানে দেখেন আবার হিউম্যান রিসোর্স দেওয়ার পরেও হিউম্যান রিসোর্স আলাদাভাবে আছে। এখানে দেখা যায় কোথায় গেল? এখানে এই যে হিউম্যান রিসোর্স আছে, আমি কিন্তু এটা দিই নাই, কারণ হচ্ছে আমার টাইটেল হচ্ছে এইচআর ম্যানেজার, মানে হিউম্যান রিসোর্স ম্যানেজার। আমি শুধু হিউম্যান রিসোর্স দিলে আমার সাথে মিলবে না, ওই জন্য আমি হিউম্যান রিসোর্স ম্যানেজার দিছি। দেন কোয়েশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব ইউর প্রাইমারি রোল এট ওয়ার্ক। আমার প্রাইমারি রোলটা কি, হ্যাঁ প্রধান দায়িত্বটা কি আমার ওয়ার্কে, এটার এখানে ব্রিফ করতে বলছে। প্রথমটা পড়ি এবং লাস্ট দ্বিতীয়টা পড়ি, তাহলে বুঝতে পারবেন। আই এম অ্যান ইনফরমেশন টেকনোলজি অর আইটি এক্সিকিউটিভ, প্রথম লাইনটাই আমার সাথে যায় না, যেহেতু আমি আইটি এক্সিকিউটিভ না। হ্যাঁ, তাহলে আমার সাথে যাই, দেখেন যেটা আমি সিলেক্ট করছি। আই হ্যাভ সিগনিফিকেন্ট ডিসিশন মেকিং অথরিটি at work for my own department or multiple department, but I don't do not work in the IT department. আমি আমার ডিপার্টমেন্ট এবং অন্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে ডিসিশন মেকিং অথরিটি হিসাবে আছি, অর্থাৎ আমার কোম্পানিতে আমিও বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ডিসিশন দেওয়ার ক্ষেত্রে আমাকে ডিসিশন মেকিং একটা অথরিটি থাকে, ওটাতে রাখা হয়েছে। কিন্তু আমি আইটি ডিপার্টমেন্টে না, আই ডোন্ট ওয়ার্ক ইন দ্য আইটি ডিপার্টমেন্ট। আগেই বলছে আমি হিউম্যান রিসোর্স, অতএব আইটি ডিপার্টমেন্ট না, এটা বারবার আর বলার প্রশ্নই আসে না। জাস্ট আপনারা বুঝে নেন, হিউম্যান রিসোর্স আলাদা ডিপার্টমেন্ট, আইটি আলাদা ডিপার্টমেন্ট, ফাইন্যান্স আলাদা ডিপার্টমেন্ট, অনেকগুলো ডিপার্টমেন্ট একটা কোম্পানিতে থাকে। আপনি যে ডিপার্টমেন্ট দিবেন ওই রিলেটেড কোয়েশ্চেন আনসার গুলো এখানে দিবেন। তো অল ডান, সাবমিট দিলাম। এরপরের প্রোফাইলে যাব। প্রোফাইল মোস্ট ইম্পর্টেন্ট, প্রোফাইলটা অবশ্যই বুঝতে হবে। কেন আনসার করতেছি আমি বারবার সবকিছুই বুঝাই দিচ্ছি, এরপরও না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবেন। দেন হচ্ছে প্রেফারেন্স, আবার ক্লিক করলাম। দেন মাই প্রোফাইল আবার ক্লিক করলাম। এবার আসবে হেলথ প্রোফাইল। হ্যাঁ, আমার হেলথ রিলেটেড প্রোফাইল জিজ্ঞেস করবে, 6টা কোয়েশ্চেন, বেশি নাই। হেলথ প্রোফাইল, কোয়েশ্চেন নাম্বার 1, আর ইউ এ কেয়ার গিভার এন্ড ইন কন্টাক্ট এট লিস্ট ওয়ান্স এ উইক উইথ সামওয়ান উইথ এনি অফ দ্য ফলোইং এলিমেন্টস। জিজ্ঞেস করতেছে আমি মিনিমাম সপ্তাহে একদিন হলেও কোনো কারো নিচের রোগগুলোর কোনোটার কেয়ার গিভার হিসেবে কাজ করি কিনা। আপনারা বাংলাটা বুঝতে পারছেন, কিন্তু অনেকেই বুঝতে পারেন নাই, কারণ হচ্ছে কেয়ার গিভার শব্দটা অনেকের কাছে ক্লিয়ার না। আমি কেয়ার গিভার শব্দটা ক্লিয়ার করলে এই কোয়েশ্চেনটা সবাই বুঝতে পারবেন। কেয়ার গিভার বলতে যারা অন্যের কেয়ার করে, মানে আমাদের বাংলাদেশে যেমন হাসপাতালে নার্স থাকে, নার্সরা কি করে, কেয়ার গিভিং করে, অর্থাৎ যত্ন নেয়। হ্যাঁ, রোগীদের যত্ন নেয়, এদেরকে কেয়ার গিভার বলা হয়। কিন্তু এরা শুধু হাসপাতালে থাকে, অথবা এদেরকে নার্স বলা হয়। হ্যাঁ, কিন্তু আমেরিকাতে কেয়ার গিভার একটা প্রফেশন, পার্ট টাইম একটা প্রফেশন। কিরকম সেটা, যারা বৃদ্ধ তারা কি করে কেয়ার গিভার রাখে তাদের দেখাশোনার জন্য। আমাদের দেশে যেমন টিউশন পার্ট টাইম মানুষ 1-1.5 ঘন্টার জন্য গিয়ে অন্যদের বাচ্চাদেরকে পড়ায়, সেম মানে বাচ্চাদেরকে দেখাশোনা করে। সেম আমেরিকাতে যারা বৃদ্ধ তাদের রোগ বা অসুখ বিসুখ এগুলো দেখাশোনার জন্য কেয়ার গিভার নিয়োগ দেয় এরা। ওরা সপ্তাহে 2-4 দিন বা প্রতিদিন 1 ঘন্টা করে এসে তাদের স্বাস্থ্য দেখে, তারপরে ওষুধপত্র গুলো ঠিক আছে কিনা দেখে, ওষুধপত্র গুলো সাজেস্ট করে, ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করে, ডাক্তারের সাথে কনসাল্ট করে, হাসপাতাল ক্লিনিকে আপনার শিডিউল নেয়। এই কাজগুলো কেয়ার গিভাররা করে। তো কেয়ার গিভার প্রফেশনটা আশা করি বুঝতে পারছেন। ওইটা ওখানে পেইড কেয়ার গিভারও আছে, ফ্রি কেয়ার গিভারও আছে। অর্থাৎ কেউ পেইড, অর্থাৎ কেউ বেতনদারি এই কেয়ার গিভার নিয়ে কাজ করে, আর কেউ আছে ফ্রি করে। কারা বেতনদারি করে, যারা পার্ট টাইম হিসেবে এটাকে নেয়। আমাদের বাংলাদেশে যেমন ফ্রি, নিজের ছেলে মেয়েদেরকে আমরা ফ্রিতে পড়াই বা ভাই বোনদেরকে আমরা ফ্রিতে পড়াই, কিন্তু অন্য ছেলে মেয়েদেরকে আমরা পড়াতে গেলে টাকা নিই। সেম আপনার আত্মীয় স্বজনকে যদি আপনি দেখাশোনা করেন আমেরিকাতে, সেটা হচ্ছে ফ্রি কেয়ার গিভার। আর আপনি যদি টাকা নিয়ে অন্য কাউকে দেখাশোনা করেন, কেয়ার গিভিং করেন, সেটা হচ্ছে পেইড কেয়ার গিভার। তাহলে আমরা সবাই ফ্রি কেয়ার গিভার দিব, অর্থাৎ আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজনদেরকে সপ্তাহে একদিন হলেও মিনিমাম দেখতে যাই বা কেয়ার গিভার হিসেবে কাজ করি, এটাই দিব। তো আমি হিসেবে নিচের রোগগুলো থেকে কোন কোন রোগে আক্রান্তদের আমি কেয়ার গিভার হিসেবে আছি, এটাই জিজ্ঞেস করলো।
এই কোয়েশ্চেনটা। তো এটার আনসার আমি দিছি বাইপোলার ডিসঅর্ডার, ক্রনিক কিডনি ডিজিজেস, ডেন্টাল প্রবলেম, ডায়াবেটিস। মানে এই 4টা রোগে আক্রান্ত আমার মা বাবা। আমি মিনিমাম সপ্তাহে একদিন হলেও তাদের কেয়ার গিভার হিসেবে তাদের দেখাশোনা করি। কেন? কারণ হচ্ছে আমেরিকাতে বাচ্চারা 18 বছর পরে মা বাপ থেকে আলাদা হয়ে যায়। মা বাপরা বৃদ্ধকালে একা হয়ে যায়, তাদের জন্য কেয়ার গিভার প্রয়োজন হয়। হ্যাঁ, হয় বাচ্চারা দূরে থাকলে কেয়ার গিভার নিয়োগ দেয়, অথবা বাচ্চারা যদি কাছাকাছি কোনো স্টেটে থাকে বা কোনো শহরে থাকে, তাহলে তারা গিয়ে সপ্তাহে একদিন হলে তাদের মা বাবাদের কেয়ার গিভিং করে। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, ডু ইউ সাফার ফ্রম এনি অফ দ্য ফলোইং ইলনেস কন্ডিশন? সেম কোয়েশ্চেনটা এর আগেও তিনটা আগের প্রোফাইলে আমরা পাইছি। ওখানে ডায়াগনোস শব্দটি ইউজ করছিল। আপনি কি কি রোগে আক্রান্ত, ওখানে বলছিলাম যে ওরা ডায়াগনোস শব্দটি ইউজ করে, সাফার শব্দটাও ইউজ করে। আমরা সাফার বলতে আক্রান্তটা বুঝি ছোটবেলা থেকে ইংলিশ হিসাবে, কিন্তু ওরা ডায়াগনোস হিসাবে ইউজ করছিল। ওখানেও জিজ্ঞেস করছে, সেম কোয়েশ্চেন সেম আনসার ছিল এখানে, এবং আমি এখানে সেম আনসার দিছি, এখানেও সেম আনসার দিছি। দেখেন ওখানেও আমি 4টা রোগ দিছিলাম, কোন ডিজিজেস, ডেন্টাল প্রবলেম, ডিপ্রেশন, ডায়াবেটিস। এখানেও সেম 4টা রোগই আপনি দিছি, এবং আপনারাও সেম রোগ দিবেন। ওখানে যে 2-3টা রোগ দিবেন, এখানেও সেম 2-3টা রোগ দিবেন। তাহলে ডু ইউ সাফার ফ্রম এনি অফ দ্য ফলোইং ইলনেস কন্ডিশন? আমি কি কি রোগে আক্রান্ত, আমি 3-4টা রোগ দিছি যেগুলো আমি চিনি, আপনারাও যেগুলো চিনেন এগুলো দিয়েন। যেমন আমি ডেন্টাল প্রবলেম চিনি, ডিপ্রেশন চিনি, ডায়াবেটিস চিনি, ক্রন ডিজিজ চিনি। আপনারা যদি চিনেন তাহলে দিয়েন, আর না হলে দেখেন এখানে ডায়রিয়া টায়রিয়া আছে যেগুলো চেনা যায়, ডায়রিয়া, একজিমা। হ্যাঁ, তো যেগুলো আপনারা চিনেন এরকম রোগই দিবেন। The next question দিলাম, question number 3, if you started that you have been diagnosed with cancer, can you define the type of cancer? সহজ question। জিজ্ঞেস করতেছে যদি আমি ক্যান্সার আছে এরকম দিয়ে থাকি, তাহলে আমার ক্যান্সারটা কি ধরনের ক্যান্সার। তাহলে আমি উপরে দেখবো আমি ক্যান্সার দিছি কিনা, আমি ক্যান্সার দিই নাই, তাহলে আমি কি দিব, নিচের আনসারটা আই ডোন্ট হ্যাভ ক্যান্সার। দেখেন আনসার দিছি আই ডোন্ট হ্যাভ ক্যান্সার। হ্যাঁ, এখানে অনেক ধরনের ক্যান্সার আছে, ব্লাডার ক্যান্সার আছে, ব্রেস্ট ক্যান্সার আছে, কিডনি ক্যান্সার আছে, লিউকেমিয়া আছে, লিভার ক্যান্সার আছে। তো আমি ক্যান্সার আছে দিই নাই, তাহলে আমি দিব আই ডোন্ট হ্যাভ ক্যান্সার। আপনার ক্যান্সার আছে দিলে, তাহলে এখান থেকে যেই ক্যান্সারটা আপনার মনে হবে সেটাই দিবেন। দেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, অন এভারেজ হাউ মেনি সিগারেট ডু ইউ স্মোক এ ডে? কেন দেখেন এর আগের একটা প্রোফাইলে জিজ্ঞেস করছিলাম আমি স্মোক করি কিনা, আমি ওখানে ইয়েস দিছিলাম, আপনারা যারা ছিলেন তারা দেখছেন। তো ইয়েস যেহেতু দিছি, আমি এখানে মোর দেন 10 সিগারেট বা 7 to 10 সিগারেট যে কোনো একটা সিলেক্ট করতে পারি, কিন্তু এটা সিলেক্ট করতে পারি না, আই ডোন্ট স্মোক সিগারেট। এটা সিলেক্ট করলে ওখানে ইয়েস দিছে, এখানে নো দিলে ওরা মনে করবে যে আমি কিছুই বুঝি নাই, আমি জাস্ট ফেক একটা আইডি করছি, আমাকে এমনি ব্যান করে দিবে, আমাকে সার্ভে ম্যাচ হবে না। আশা করি বুঝাইতে পারছি। একটা প্রোফাইলে ফার্স্ট কোয়েশ্চেন ছিল ডু ইউ স্মোক, ওখানে ইয়েস এবং নো ছিল, আমি ইয়েস দিছিলাম এবং যে বলছিলাম যে কেন ইয়েস দিছি, কারণ হচ্ছে সিগারেট কোম্পানির কোনো সার্ভে আসলে যাতে আমার সাথে ম্যাচ হয়। সেম আরেকটা একই ট্র্যাকের কোয়েশ্চেন ওরা করছে যে আমি ডেইলি কয়টা সিগারেট খাই, আমার ইচ্ছা অনুযায়ী আমি দিছি মোর দেন 10, অথবা আপনারা 7 থেকে 10 যে কোনো একটা দিতে পারেন। কিন্তু এটা যদি দিয়ে থাকেন আই ডোন্ট স্মোক সিগারেট, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলটা মিসম্যাচ হয়ে গেল, আপনার সার্ভেও মিসম্যাচ হবে, আপনার আইডিও ব্যান হইতে পারে। তো এই ধরনের ভুলগুলো করা যাবে না। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, ডু ইউ সাফার ফ্রম এনি অফ দ্য ফলোইং ইলনেস কন্ডিশন? জিজ্ঞেস করতেছে আমি নিচের রোগগুলোতে কোনো রোগে আক্রান্ত কিনা। সেম কোয়েশ্চেন এর আগে একটা প্রোফাইলে ছিল। তো ওখানে যে রোগগুলো ছিল ওখান থেকেও আমি এই 3টা রোগ দিছিলাম, হেপাটাইটিস, হাই কোলেস্টেরল, মাইগ্রেন। মাইগ্রেন তো মাথা ব্যথা বলছিলাম, এটা আপনারাও এই 2-3টা রোগেই দিবেন এখান থেকে। দেন নেক্সট কোয়েশ্চেন, question number 6, if you have started that you have been diagnosed with diabetes, can you define the type of diabetes? জিজ্ঞেস করতেছে যদি আমার ডায়াবেটিস আছে দিয়ে থাকে, তাহলে আমার ডায়াবেটিসটা কি রকম ডায়াবেটিস। এখন আপনাদের মাথায় আসতে পারে ডায়াবেটিস আবার কি রকম ডায়াবেটিস হইতে পারে। আমরা বাংলাদেশে শুধু ডায়াবেটিস নামটাই শুনছি, আমেরিকাতে ডায়াবেটিস হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডায়াবেটিস টাইপ 1 আর একটা হচ্ছে ডায়াবেটিস টাইপ 2। হ্যাঁ, তাহলে আমরা ডায়াবেটিস টাইপ 2 দিব সবাই। কেন? কারণ হচ্ছে ডায়াবেটিস টাইপ 1টা হয় 25 বছরের নিচের ছেলে মেয়েদের, আর ডায়াবেটিস টাইপ 2 হয় 25 বছরের উপরে যারা আছে। তাহলে আমার বয়স যেহেতু আমি 41 দিয়েছি, আমার ডায়াবেটিস টাইপ 2 হবে, এটাই স্বাভাবিক। আর আপনারাও যেহেতু 38 থেকে 45-এর মধ্যে আপনাদের এজ দিবেন, আপনারাও ডায়াবেটিস টাইপ 2 দিবেন। হ্যাঁ, তো ডায়াবেটিস আছে যদি দিয়ে থাকে তাহলে ডায়াবেটিস টাইপ 1 বা ডায়াবেটিস টাইপ 2 দিতে বল, যে কোনো একটা দেওয়া যাবে। যদি না দিয়ে থাকেন ডায়াবেটিস আছে, তাহলে এখানে আই ডোন্ট হ্যাভ ডায়াবেটিস দিবেন। আমি ডায়াবেটিস আছে কিনা দিয়েছি দেখেন প্রুফ হিসাবে, এই যে এখানে দেখেন ডায়াবেটিস। হ্যাঁ, তো এখানে ডায়াবেটিস দিলে ওখানে সেম দিবেন, না হলে দিবেন না।
দেন সাবমিট সার্ভে দিলাম, আর পরে আরেকটা প্রোফাইল আছে ওটা কমপ্লিট করব। ভাই আমি একটা কথা বলতাম। জি বলেন। ভাইয়া আমার হচ্ছে হলো শক বাক্সের অ্যাকাউন্ট ছিল, $10 পেন্ডিং এ আছে, আর আপনার $7 আছে ব্যান্ড হয়েছে। ওই $10 কি আমি ফিরে পাবো? $7 ব্যান হইছে কিভাবে? ওই ধরেন কালকে ভোর 6টার দিকে ব্যান্ড হয়েছে, আমি বুঝলাম না। ভোর 6টার দিকে আ- আপনি কি আইপি নিয়ে কাজ করতেছেন? আপনার হচ্ছে হলো সক্স 5। আচ্ছা আচ্ছা, টক্স ফাইল করলে তো ঠিক আছে। তাহলে $10 ছিল, এখন ব্যান হয়ে গেছে। জি জি, $10 পেন্ডিং আছে, আমি উইথড্র দিয়েছিলাম, পেন্ডিং এ দেখাচ্ছিল। ও আচ্ছা, ওইটা আর আসবে না। সেটা আইডি ব্লক হবে। নতুন করে আইডি করতে মানে হবে। এই নয়টা ভাইয়া, এই $9 যাবে, ওই $10 যাবে। হ্যাঁ হ্যাঁ। $10 শেষ। জি, ওগুলো কিছু সাবধানতা অবলম্বন করে কাজ করতে হয়, দেন আপনার আইডিটা দেয়া থাকে আর কি। তো আপনি উইথড্র দেওয়ার সময় তো ফোন ভেরিফিকেশন করেই দিয়েছেন, তাহলে তো সমস্যা নাই। আহ, দেখেন কোনখানে একটা মিস্টেক ছিল, ওই মিস্টেকটা আপনাকে একটু ডিলিট করতে হবে। ভাইয়া ওই $10 তো পাবো তাই? না, ওই $10 পাবেন না, আইডি ব্লক হলে আর পেমেন্ট আসবে না। ও, তাহলে কি করার ভাই? আইপি চেঞ্জ করে নিয়ে আবার একটা আইডি করেন। মানে আচ্ছা ভাইয়া ওই ভাই, ওই আইপি দিয়ে তো আমি আবার অ্যাকাউন্ট করতে পারবো না? না না না, আইপিটা চেঞ্জ করে নিতে পারবেন। টক 5 আইপি হলে চেঞ্জ করে নেওয়া যাবে, বললেই চেঞ্জ করে দিবে। যার থেকে আইপি নিয়েছেন তাকে বললেই চেঞ্জ করে দিবে। ও, জি ভাইয়া। ওকে। আমার একটা কোয়েশ্চেন ছিল। আহ, আমি কোন সাইট থেকে পেমেন্টটা উইথড্র করার পরে আমি যদি ওই সাইটে পেমেন্টটা আসা পর্যন্ত কাজ না করি তাহলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। ওকে ভাই। ওকে, তাহলে আমরা আবার প্রেফারেন্সে যাচ্ছি, মাই প্রোফাইলে যাচ্ছি। তাহলে আমাদের আজকে হাউসহোল্ড প্রোফাইলটা কমপ্লিট করে আমরা ক্লাস শেষ করব। হাউসহোল্ড প্রোফাইল, কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট আর ইউর হাউসহোল্ড ইনভেস্টেবল অ্যাসেট? জিজ্ঞেস করতেছে আমার হাউসহোল্ড ইনভেস্টেবল অ্যাসেট কত, মানে ইনভেস্টমেন্ট করার মতো আমার কত অ্যাসেট আছে। আমাদের বাংলাদেশে দেখবেন যাদের গাড়ি আছে এবং বাড়ি আছে তাদের একটা মিনিমাম অ্যামাউন্ট ইনভেস্ট করার মতো থাকে, ব্যাংকে থাকে, তরল অ্যামাউন্ট বলে এটাকে, মানে ক্যাশ থাকে। ওরা চাইলে এটা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারে, কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করতে পারে, যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারে। এটাকে ইনভেস্টেবল অ্যাসেট বলে। 5-10 লাখ 20 লাখ টাকা যাদের গাড়ি বাড়ি বাংলাদেশে আছে তাদের একটা অ্যামাউন্ট থাকে ইনভেস্ট করার মতো, এটাকে ইনভেস্টেবল অ্যাসেট বলে। তো আমেরিকাতে যেহেতু আমরা বাড়ি এবং গাড়ি আছে এরকম দিচ্ছি এবং ভালো একটা জব করি এরকম দিচ্ছি, তো আমি অ্যামাউন্ট দিচ্ছি 5 লক্ষ থেকে $9,99,000। এটা আপনারা আর একটু কম দিতে পারেন, 2 লক্ষ থেকে $4,99,000 দিতে পারবেন, বা 1.5 লক্ষ থেকে $1,99,000 দিতে পারেন, যেটা ইচ্ছে সেটাই দিতে পারবেন। তো এটা হচ্ছে জাস্ট কত অ্যামাউন্ট আপনার আছে। দেন কোয়েশ্চেন নাম্বার 2, আর ইউ দ্য প্রাইমারি ডিসিশন মেকার ইন হাউস হোল্ড ফর গ্রোসারি পার্সেস? গ্রোসারি পার্সেসের ক্ষেত্রে আমি প্রাইমারি ডিসিশন মেকার কিনা? আগেই বলছি যে প্রাইমারি ডিসিশন মেকারের ক্ষেত্রে যে কোনো সময় ইয়েস দিব, ইয়েস দিলাম। শেয়ার ডিসিশন ইকুয়ালি কখনোই দিব না, অথবা নো কখনোই দিব না, ইয়েস দিব। অর্থাৎ আপনি একমাত্র ঘরের ডিসিশন মেকার আপনার ঘরের যে কোনো গ্রোসারি মুদিমাল কেনাকাটার ক্ষেত্রে। দেন কোয়েশ্চেন নাম্বার 3, আর ইউ অ্যান্ড ইউর পার্টনার স্পাউস কারেন্টলি এক্সপেক্টিং এ বেবি? পার্টনার বা স্পাউস বলতে হাজব্যান্ড ওয়াইফ বলে, হাজব্যান্ড হলে তার ওয়াইফ আর ওয়াইফ হলে তার হাজব্যান্ড। তাহলে আমি যেহেতু পুরুষ, তাহলে জিজ্ঞেস করতেছে যে আমি আমার ওয়াইফ কারেন্টলি কোনো বেবি এক্সপেক্ট করতেছি কিনা, মানে আমার ওয়াইফ প্রেগনেন্ট কিনা, এটা জিজ্ঞেস করছে। আমি ইয়েস দিছি, আপনারা নো দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছার উপর। আমার 2টা বাচ্চা আছে, একটা 8 বছর, একটা 10 বছর, আর একটা বাচ্চা আমার আপকামিং, আমার ওয়াইফ প্রেগনেন্ট, এটাই আর কি। দেন নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, would you say that in your household you speak? জিজ্ঞেস করতেছে যে আমার ঘরে আমি কোন ভাষায় কথা বলি। হ্যাঁ, এখানে স্প্যানিশ আছে আর ইংলিশ আছে, আমরা ইংলিশ অল দা টাইম দিব, স্প্যানিশ কখনোই দিব না। হ্যাঁ, নিচের ভাষাটা দেখেন, এটা স্প্যানিশ ভাষা। হ্যাঁ, তো এখানে দেখেন স্প্যানিশ এন্ড ইংলিশ ইকুয়ালি, স্প্যানিশ এবং ইংলিশ ইকুয়ালি কথা বলি কিনা, অবশ্যই না, শুধু দিব ইংলিশ অল দা টাইম।
লাস্টেরটা দেখেন, এগুলোতে ভুল করা যাবে না। কোয়েশ্চেন নাম্বার 5, প্লিজ চুজ দ্য অপশন দ্যাট বেস্ট ডেসক্রাইব ইউর হাউস হোল্ড। আপনার হাউস হোল্ড সম্পর্কে কোন অপশনটা বেস্ট ডেসক্রাইব করে, বর্ণনা করে। দেখেন, আই এম প্রেগনেন্ট এক্সপেক্টিং এ চাইল্ড উইথিন দ্য নেক্সট 9 মান্থ, উপরের একটা প্রোফাইলের সাথে এটা মিলে। হ্যাঁ, এই যে এখানে দিছিলাম যে এক্সপেক্টিং এ বেবি। হ্যাঁ, সেম কথাটা, মানে আমি আমার ওয়াইফ এক্সপেক্ট করতেছি কিনা, সেম কথাটা এখানে দিছে। আই এম প্রেগনেন্ট অর এক্সপেক্টিং এ চাইল্ড উইথিন নেক্সট 9 মান্থ, আগামী 9 মাসের মধ্যে আমার ওয়াইফ প্রেগনেন্ট বা এক্সপেক্ট একটা বেবি এক্সপেক্ট করতেছি, মানে আশা করতেছি আমি। এটা হচ্ছে এটা। আর সেকেন্ডটা হচ্ছে আই হ্যাভ ওয়ান অর মোর চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 18 লিভিং ইন মাই হাউস হোল্ড। আমার 18 বছরের নিচে এক বা একাধিক বাচ্চা আছে। এটা দেওয়া যাবে, ডান পাশেরটা দেওয়া যাবে না, অনেকেই ভুল করে এটা দিয়ে দেয়। আই হ্যাভ ওয়ান অর মোর চিলড্রেন এজ 18 অর ওল্ডার, 18 বছর অথবা 18 বছরের বড় আমার এক বা একাধিক বাচ্চা আছে, এভাবে এটা দেওয়া যাবে না, কারণ আমরা 6 থেকে 13 বছরের মধ্যেই বাচ্চাদের বয়স দেওয়ার কথা, তাহলে এটাই দিব। দেন নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6, হ্যাভ ইউ অর এনিওয়ান ইন ইউর হাউসহোল্ড এভার বিন ডায়াগনোজড উইথ suffered from any of the following illness condition, note that the information will be kept in strict confidence। জিজ্ঞেস করতেছে আমি এবং আমার ঘরে কেউ নিচের রোগগুলিতে আক্রান্ত কিনা, এবং এই ইনফরমেশনটা খুব গোপনীয় রাখবে। তো আমি এবং আমার ঘরে আমার রোগগুলোই দিছি, আর দুই একটা বাড়াই দিছে, মানে আমার ওয়াইফ বা আমার বাচ্চাদের বাকি রোগগুলো আছে। এখানে দেখেন মিক্সার করে দিয়েছি 4-5টা, আমার এগুলো অলরেডি আছে। কর্ন ডিজিজেস, ডিপ্রেশন, ডায়াবেটিস, ডেন্টাল প্রবলেম উপরে দেখছেন আপনারা, মাইগ্রেনটাও আছে আমার, তারপরেও এই রোগগুলোই আমার বাচ্চা বা আমার ওয়াইফের আছে, এভাবে দিলাম আর কি। অর্থাৎ এটা সমন্বিত কার কার আছে জিজ্ঞেস করলো কোয়েশ্চেন নাম্বার 6 এ। এর আগে জিজ্ঞেস করছে আমার কি কি আছে, আর এখন জিজ্ঞেস করতেছে এবং আমার ফ্যামিলির কি কি আছে। কোয়েশ্চেন নাম্বার 7, in your household which of the following things are you responsible or partially responsible for making decision about। ডিসিশনের ক্ষেত্রে আমার ঘরে আমি কোন কোন জিনিসের জন্য ডিসিশন মেকার হিসেবে কাজ করি, যেমন ইন্টারনেট, ঘরের ইন্টারনেট সংযোগ বা ইন্টারনেট নিয়ে আমি ডিসিশন মেকার কিনা, টেলিভিশন রিলেটেড কোনো কিছু নিয়ে আমি ডিসিশন মেকার কিনা, ব্যাংকিং, ঘরের যে কোনো ধরনের ব্যাংকিং আলোচনা বা ব্যাংকিং সিদ্ধান্তের ক্ষেত্রে আমি ডিসিশন মেকার কিনা, গ্রোসারি শপিং এর ক্ষেত্রে, অটোমোবাইলস এর ক্ষেত্রে, মর্টগেজের ক্ষেত্রে, ফাইন্যান্সের ক্ষেত্রে, ক্লথিং এর ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে আমি সিলেক্ট করে দিয়েছি যে এই সবগুলো ডিসিশন আমি ডিসিশন মেকার হিসেবে থাকি। এটা আমরা দেখেই আসছি, আমাদের মা বাপ, আমাদের বাবারা সব সময় সবকিছুর ক্ষেত্রে ডিসিশন মেকার ছিল। আমেরিকা তো সেম, পুরুষ প্রধান দেশ আমেরিকা। হ্যাঁ, তো আমেরিকা তো সেম, পুরুষরাই সব ডিসিশন গুলো নেয়। এটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এই রিলেটেড কোন সার্ভে আসলে যাতে আপনার সাথে ম্যাচ হয়, কারণ আপনি ডিসিশন মেকার, আপনার সাথে ম্যাচ হবে। কোয়েশ্চেন নাম্বার 8, হাউ মেনি পিপল লিভ ইন ইউর হাউসহোল্ড ইনক্লুডিং ইউরসেলফ। আপনার ঘরে আপনি সহ কয়জন লোক বসবাস করে? আপনি, আপনার ওয়াইফ, আপনার দুইটা বাচ্চা। আমার ক্ষেত্রে আমি 4টা দিছি, আমি, আমার ওয়াইফ, আমার 8 বছরের বাচ্চা, আমার 10 বছরের বাচ্চা, যেটা আপনাদের সাথে ফার্স্ট প্রোফাইল, যেদিন ফার্স্ট প্রোফাইল করছি ওখানেই দেয়া আছে। 4 জনের বয়স আমি সিলেক্ট করছিলাম, তো 4% আমি সিলেক্ট করছি। Then question number 9, are you the primary decision maker of purchase of electronic product in your household? আবার প্রাইমারি ডিসিশন মেকার শব্দটা আসছে, প্রাইমারি ডিসিশন মেকার আসলে অবশ্যই ইয়েস দেওয়ার কথা, ইয়েস এই দিয়ে দিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমাদের 3টা প্রোফাইল আজকে কমপ্লিট করছি। এই 3টা প্রোফাইল রিলেটেড বা আদার্স কোনো রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আর আপনাদের বেস থেকে 2 জন অলরেডি আইপি নিয়ে কাজ শুরু করছে, ওনারা আছেন কিনা এখানে? একজনের নাম সৌরভ, আরেকজনের নাম নাইম ভাই। 2 জনের মধ্যে কেউ কি আছেন যারা আইপি নিয়ে কাজ শুরু করছেন? মেবি কাজে ব্যস্ত হয়ে গেছে। আচ্ছা, যা হোক, আর বাকিদের কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, না বুঝে থাকলে বা সার্ভে রিলেটেড। আচ্ছা ভাইয়া, ওই যে ধরেন আমি আইপিটা নিয়ে মোবাইলে সেটআপ করলাম, সেটা কি আবার পিসিতে বা ল্যাপটপে সেটআপ করা যাবে? সেটা ধরেন বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে। যাবে যাবে। ও আচ্ছা, আর কি। জি, আর কারো প্রশ্ন আছে? না ভাই, কোনো প্রশ্ন নাই।
প্রশ্ন থাকলে করতে পারেন। গিফট কার্ডের সম্পর্কে যদি একটু বলতেন। জি, আমার সম্পর্কে? না, গিফট কার্ড, অ্যামাজন গিফট কার্ড। ও, অ্যামাজন গিফট কার্ড হচ্ছে যে আপনার amazon.com থেকেই আপনার গিফট কার্ড গুলো দেওয়া হয়। অ্যামাজন, ভিসা, গুগল প্লে, এগুলো হচ্ছে গিফট কার্ড, মানে এগুলো দিয়ে ওই সাইট গুলো থেকে আপনি কেনাকাটা করতে পারবেন। ভিসা দিয়ে আপনি সব সাইট থেকে কেনাকাটা করতে পারবেন, পোস্ট করতে পারবেন। হ্যাঁ, গুগল প্লে দিয়ে আপনার প্লে স্টোরের অ্যাপস গুলো কিনতে পারবেন। এগুলো বিভিন্ন ধরনের গিফট কার্ড আছে আর কি, এগুলো চাইলে উইথড্র দেওয়া যায়। আচ্ছা ভাইয়া, আপনার সম্পর্কে একটু বলেন। আপনার সম্পর্কে তো এতদিন শুনিনি। আচ্ছা, আমি হচ্ছে চট্টগ্রাম থেকে বলছিলাম। আমি চট্টগ্রাম কলেজ থেকে অনার্স মাস্টার্স করছি বোটানি থেকে 2013 সালে। টুকটাক বিজনেস করি, আপনার কনস্ট্রাকশন লাইনে বিজনেস করি, কন্ডাক্টরি করি আর কি আমার এক মামার সাথে। আর পাশাপাশি এই অনলাইন সার্ভেতে আছি গত 2 বছর থেকে। ও আচ্ছা। ঠিক আছে, আর 2 লাগে। কারো প্রশ্ন কি আছে? ভাইয়া, হ্যালো। জি, বলেন। ভাই, এগুলা মোবাইল দিয়ে কিভাবে? মোবাইলে কিভাবে করবেন? ভাই, মোবাইলের একটা ভিডিও দেওয়া আছে গ্রুপে, ওখানে দেখে নিলে মোবাইলে আপনার আইপি সেটিংসে ভাইয়া, ওইটা তো শুধু আইপিটা, ওটা তো বুঝছি, বাট তারপরে এগুলা কিভাবে করবো? যেভাবে করতেছি এভাবেই। মানে ভাইয়া, স্টার্টিংটা আমি ঠিক বুঝলাম না, মানে শুরু কিভাবে করবো? মাঝখানে একটু বুঝছি কিভাবে প্রোফাইল দিয়ে করতে হয়, বাট শুরু কি দিয়ে করবো? শুরু মানে আমি ওয়েবসাইটে ঢুকবো কিভাবে? ওয়েবসাইটে লিংক ক্লিক করলে বা www.swagbucks.com দিলেন, দেওয়ার পর ওখানে সাইন আপ পেজ আসবে, সাইন আপে মেইল দিবেন এবং আপনার পাসওয়ার্ড দিবেন। ভাইয়া, ইয়াহু মেল লাগবে না? হ্যাঁ, ইয়াহু মেইল। ও, তাহলে ইয়াহু খুলতে হবে। জি, প্রথম দিন থেকে ক্লাস করেন নাই? হ্যালো ভাইয়া, আমি সবগুলা হ্যালো ভাইয়া, ক্লাস ও, তাহলে উফ। কথা। এই সাদাত ভাই বলেন। কম হ্যালো, এতক্ষণ করতেছেন না কেউ প্রশ্ন? এখন শেষের দিকে এসে আপনারা পারেন। ভাইয়া, আমি আপনার 10-এর স্টুডেন্ট, বুঝলেন? কার থেকে আসছেন রোহান ভাই? হ্যালো ভাইয়া, হ্যাঁ, রোহান ভাই, আপনি কার থেকে আসছেন? ভাইয়া, আমার এক ভাইয়ের ও আচ্ছা, আমি আর আপু কাজ করি। হ্যালো ঠিক আছে, বলেন।